প্রিয় দর্শক, ফিরে এলাম আইনের চোখে অনুষ্ঠানে। কপিরাইট সম্পর্কে সর্বসাধারণের অতটা ধারণা না থাকার ফলে প্রায়ই ঘটে গুরুতর অপরাধের ঘটনা। কপিরাইট আইন সম্পর্কে না জানার ফলেই হয়তো এসব ঘটনা ঘটছে প্রতিনিয়ত। হয়তো এরই ফসল হিসেবে ফুটপাতে পাওয়া যায় পৃথিবীর নামি দামি অনেক লেখকের বইয়ের পাইরেটেড কপি। খালি 60 টাকা নেন, খালি 60 টাকা নেন, ভালো ভালো বই লন, খালি কম দামে নেন, ভালো ভালো লেখকদের বই নেন, খালি কম দামে লন, 60 টাকায় লন, খালি 60 টাকায় লন। ভালো ভালো লেখকদের গল্পের বই নেন, মাত্র 60 টাকায় নেন, খালি 60 টাকায় নেন। আমাদের দেশে তো প্রিন্ট হয়, ইন্ডিয়ান দেশের বইগুলো আমাদের দেশে বাংলাদেশে প্রিন্ট হয়। তার মধ্যে আপনার ইন্ডিয়ান বইয়ের তুলনায় দেখা গেছে আমাদের দেশে কস্টিং রেট অনুযায়ী 10 টাকা 20 টাকা ব্যবসা করে আমরা বিক্রি করি আর কি। যারা বইগুলো প্রিন্ট করে আমাদেরকে হোলসেল রেটে একটু কমে দেয়, আমরা 10 টাকা গড়ে 5 টাকা 10 টাকা গড়ে বিক্রি করি, লাভ কম করি আর কি। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ঘুরে পাওয়া যায় লেখকের অনুমোদনবিহীন বেশ কটি বই। অথচ প্রতিনিয়ত অমান্য করা হচ্ছে কপিরাইট আইন, যে আইনে শাস্তির বিধানও রাখা হয়েছে যথেষ্ট। শুধু বাংলাদেশি লেখক নয়, বাংলাদেশের বাইরের লেখকদের বইও পাওয়া যায় ফুটপাতে, যার বেশিরভাগই পাইরেটেড। ওই বইগুলির লেখকরা এতটাই নামিদামি যে তাদের লেখার কারণেই তারা বিশ্বব্যাপী সুপরিচিত। একটা সৃজনশীল কাজের কপিরাইট করলাম আমি কি চাইলে সেটা আরেকজনকে হ্যান্ডওভার করে দিতে পারবো? এখানে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস অবশ্যই আপনি হ্যান্ডওভার করতে পারবেন, সেটা হচ্ছে জাস্ট দ্য ইকোনমিক পার্ট অফ ইট, আর্থিক দিকটা। কারণ আপনার যেটা মৌলিক কাজের যে আপনার নিজের যে লেখাটা হয়েছে সেই অধিকারটা আপনি দিয়ে দিতে পারবেন না। মানে আজকে আমি অনেক হোক যদি একটা কবিতা লিখে কিন্তু বলতে পারবো না যে এটা অন্য কোনো একজনা লিখেছে, আমি লিখেছি সেটা বলতে পারবো না, কিন্তু আমি এটাকে পাবলিশ ছাপানোর পরে যে টাকা আসবে বা এটাকে কোথায় কোথায় ছাপানো হবে সে সবকিছু কিন্তু আমি হ্যান্ডওভার করে দিতে পারি। এবং আমাদের আইনে যেটা বলা হয়েছে, নতুন আইনে, যে এরকম অধিকার হ্যান্ডওভার করলেও সেটা শুধুমাত্র 5 বছরের জন্য করা যাবে, তারপরে ওটা আবার অরিজিনাল ওনারের কাছে আসবে। এখন এটার ব্যাপারে আরেকটা যেটা চলে আসে যে ব্রডকাস্টিং এর ব্যাপারে যখন বলছিলাম এটা হয়ে গেছে, রেডিওর ব্যাপারটা। রেডিওতে কিন্তু সারাদিন গান বাজছে, কিন্তু যারা কপিরাইট হোল্ডার তারা টাকা পাচ্ছেন কিনা সেটা কিন্তু আমরা কেউ কখনো দেখছি না। একমাত্র আমার জানা মতে যে বাংলাদেশ বেতার তাদের যে লিস্টেড শিল্পীরা আছেন বা গীতিকাররা আছেন, সুরকাররা আছেন, তাদেরকে টাকা দেন। অন্য প্রাইভেট রেডিও চ্যানেলগুলো কিন্তু কেউ কোথাও কখনো এখন পর্যন্ত কোনো রয়্যালিটি বা কোনো টাকা দিয়েছেন কিনা সে ব্যাপারে আমরা একেবারেই অজ্ঞ, এবং আমি যতদূর জানি যে কেউ কাউকে দিচ্ছেন না। এবং এটার ফলে কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের মিউজিক শিল্পী সবাই। জি, একজন যে কপিরাইটের যে স্বত্বাধিকারী সে কি কি অধিকার পেতে পারে? যেটা বলছিলাম যে কপিরাইটের একজন স্বত্বাধিকারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে যে সে নিজে কাজটাকে নিজের বলে ক্লেম করতে পারবে, অরিজিনাল কাজটাকে। এছাড়াও সে যদি তার কোনো অধিকার ক্ষুণ্ণ হয় কপিরাইটের, সেটার ব্যাপারে যে কোনো রকমের আইনগত পদক্ষেপ নেওয়ার অধিকার একমাত্র তারই থাকবে, এবং এখান থেকে যা ড্যামেজ আসবে সেটা সেই ইউজ করতে পারবে। হি ইজ দ্য অনলি ওয়ান যে এটাকে অন্য কারো কাছে অ্যাসাইন করতে পারবে, মানে হস্তান্তর করতে পারবে। অথবা সে এইটার মধ্যে যদি কোনো পরিবর্তন করতে হয়, সেটারও একমাত্র অধিকার তারই। আমার একটা লেখা পছন্দ হলো না, আমি প্রথম এডিশনের পর সেকেন্ড এডিশনে এসে ওটাকে চেঞ্জ করতে পারবো, অন্য কেউ কিন্তু এটাকে ওই চেঞ্জ করে নিজের নামে করতে পারবো না। সো ওই লেখাটার ব্যাপারে বা ওই সৃষ্টিশীল কাজটার ব্যাপারে, মৌলিক কাজটার ব্যাপারে সব অধিকার কিন্তু কপিরাইট ওনারের। কতদিনের জন্য থাকবে তার এই অধিকারটি? কপিরাইটের অধিকারটির বিষয়টা হচ্ছে যে সঙ্গীতকর্ম বা শিল্পকর্মের ব্যাপারে যেদিন এটার যিনি প্রণেতা, রাইটার বা অথর মারা যাবেন তারপরের থেকে 60 বছর। আন্তর্জাতিক লতেও এটাই আছে। আমরা আমাদের 2000 সালে যে আইনটা করেছি ওটা পুরো আন্তর্জাতিক যে এই বার্ন কনভেনশন বা ট্রিপস আছে সেটার অনুসারেই করেছি। সো একজন প্রণেতা মারা যাওয়ার পরের 60 বছর পর্যন্ত সেটি তার অথবা তার উত্তরাধিকারীদের কাছে থাকবে। আচ্ছা, আপনার কাছ থেকে এবার আমি একটা আপনার মন্তব্য জানতে চাইবো যে এই বিশ্বব্যাপী যে পাইরেসি এবং বাংলাদেশ, এ সম্পর্কে যদি কিছু বলতেন। বিশ্বব্যাপী পাইরেসির ব্যাপারটা কি যে এখন পাইরেসির ব্যাপারে অনেক রকমের আছে। এখন টরেন্টও হয়, এখন বিভিন্ন রকমের ফাইল শেয়ারিংও আছে। এটাকে
হাজার চেষ্টা করে কন্ট্রোল করা যাচ্ছে না। আমেরিকান গভর্নমেন্ট এই বছর খানেক আগে তারা একটা স্টেপ নিয়েছিল মেগা শেয়ারের বিরুদ্ধে, বন্ধ করে দিয়ে সবকিছু। সো দ্যাট ইজ আ ভেরি ওয়েলকাম এফেক্ট উইচ হ্যাড অন মিউজিক ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। বাট তারপরেও দুঃখের সাথে যেটা বলতে হয় যে বাংলাদেশ কিন্তু এই শুধু পাইরেসির দিক থেকে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে। সবচেয়ে উপরে আছে চায়না, বিশাল একটা জনগোষ্ঠী এবং অনেক কিছুই তাদের হয়তো ওপেন ওয়ার্ল্ডের কাছ থেকে নিতে পারে না, সেই কারণে সেখানে পাইরেসির সংখ্যা সব মানে অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট অনুযায়ী সবচাইতে বেশি। সোফার আমি জানি যে প্রতি বছর প্রায় 466 মিলিয়ন ইউএস ডলারের পাইরেসি ওখানে হয়। সেকেন্ড পজিশনে আছে মেক্সিকো, থার্ডে আছে রাশিয়া, এবং এই সবকটাই কিন্তু বিশাল বিশাল জনগোষ্ঠী এবং বিশাল ভূখণ্ড। তারপরে আছে 4 নম্বরে বাংলাদেশ, একটা খুব ছোট্ট ভূখণ্ড হয়েও। এটা আমার জানা মতে গত বছর ছিল প্রায় 188 মিলিয়ন ইউএস ডলারের সম পরিমাণ অর্থর পাইরেসি হয়েছে আমাদের বাংলাদেশে। আর আমরা যদি পাশের দুটো দেশ দেখি, ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়া আছে হচ্ছে 25তম প্লেসে, পাকিস্তান আছে 20তম প্লেসে, জাস্ট 25 মিলিয়ন আর 17.5 মিলিয়নের মতন হচ্ছে তাদেরই। তো আমরা মানে পাইরেসির দিক থেকে অনেক বেশি এগিয়ে আছি। একটা নাম্বার রিজন হচ্ছে যে আমাদের দেশে অরিজিনাল সফটওয়্যারের দামগুলো আসলে বা অরিজিনাল জিনিসের দামগুলো অনেক বেশি পড়ে যায়, হয়তো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে, বাট এটা বিদেশিগুলোর বেলায়। এছাড়াও আমরা যদি দেখি যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতেও বা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও হাজার হাজার কোটি টাকার শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ দিস পাইরেসি। আমরা আজকাল কি করি যে গান একটা সিডি বের হলো, নিয়ে MP3 বানিয়ে পেন ড্রাইভে করে আরেকজনকে দিয়ে দিচ্ছি, শুনছি। সো এটার জন্য বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের শিল্পীরা, আমাদের গীতিকাররা, আমাদের সুরকাররা যারা এখান থেকে টাকা পেতেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, যারা ডিস্ট্রিবিউটর ছিলেন, সবাই। এবং সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশ সরকারেরও, কারণ এখান থেকে তাদেরও যে ট্যাক্স বা রেভিনিউ আসার কথা ছিল, দে আর মিসিং আউট অন দ্যাট। আচ্ছা, আমাদের দেশে এত আইন থাকা সত্ত্বেও যখন এত পাইরেসি হচ্ছে, আপনি কি মনে করেন এর কারণ কি? আইনের প্রয়োগের অভাব নাকি সচেতনতার অভাব? আইনের প্রয়োগের অভাব তো অবশ্যই। এটা তো বাংলাদেশের যে কোনো ইতিহাসে আমাদের প্রায় 1.6 লক্ষ আইন আছে, কিন্তু আমরা কোনোটাই ঠিক মতন প্রয়োগ করি না। তো এটার বেলাতেও তাই। আমরা মাঝে মধ্যেই দেখি যে ওই কিছু কিছু জায়গাতে হয়তো একটা ঝটিকা দিয়ে ওখান থেকে সব সিডিকে করা হলো, সিজ করা হলো, যে এগুলো সব পাইরেসিটেড বাই, কিন্তু যারা করছে তাদের শাস্তির ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো খবর পাচ্ছি না। আর আরেকটা যেটা ব্যাপার আছে, এটা আমাদের যারা ইউজার, মানে আমরা যারা সাবস্ক্রাইবার বা একদম ব্যবহারকারী, তাদেরও একটা এখানে ব্যাপার আছে, মানসিকতার ব্যাপার আছে। আমরা যদি আজকে মেন্টালি এই জিনিসটা তৈরি করি যে আমি আর পাইরেটেড কোনো সিডি, পাইরেটেড কোনো কিছু কিনবো না, তাহলেও কিন্তু আমাদের বিশাল একটা লাভ হবে। কারণ আলটিমেটলি যেটা হচ্ছে যে গত বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে বোধহয় সিডি বার হয়েছে যা তার বিক্রির পরিমাণ এত কম যে ওই কোম্পানিগুলো, অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা তাদের পুরো ব্যবসায় গুটিয়ে ফেলছে। যেমন এটা শুধু বাংলাদেশ না, HMV তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা প্রবাবলি আমাদের মেন্টালিটিরও ব্যাপার, ল প্রয়োগেরও ব্যাপার আছে, সবই এটার মধ্যে চলে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আইনের চোখের পক্ষ থেকে। আপনাদেরও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে কপিরাইট সহ আরো নতুন কোনো বিষয় এবং নতুন নতুন মানুষের জীবন কথা নিয়ে। আর হ্যাঁ, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া কোনো অনিয়ম, অত্যাচার কিংবা নির্যাতনের কাহিনী নিয়ে আমাদের চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক আইনের চোখে, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আপনাদের চিঠির প্রত্যাশায় রইলাম। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ সবাইকে।